দিয়ে দিচ্ছি। ওকে। ওকে। তো ডিসি কারেন্টটা আমরা সাধারণত পাই হলো গিয়ে ব্যাটারি থেকে। আর আরেক ধরনের কারেন্ট আছে এসি কারেন্ট। এসি কারেন্টের বাংলা হলো বা ইলাবোরেট ফর্ম হলো অল্টারনেটিং কারেন্ট। এটার এই ধরনের নাম কারণ এই কারেন্টটা প্রতি সেকেন্ডে 50 বার মান উঠানামা করে। এই যে 50 বার মান উঠানামা করছে, এইটাকেই বলছে অল্টারনেটিং। এবং এটা ভ্যালুটা যে কমে বাড়ে এটা আমরা দেখতে পাই না, বুঝতেও পারি না, সেকেন্ডে অনেক বেশি বলে। এবং এইটাই আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। তো সাধারণত এসি কারেন্ট আসার আগে নিকোলা টেসলা নামে একজন সায়েন্টিস্ট, সবাই নাম জানেন হয়তো, বা ওই যে টেসলা নামে ইলন মাস্ক যে গাড়ির নামকরণ করেছে, বা তার যে ব্যাটারির নাম টেসলা, তার কোম্পানি সবকিছু টেসলা। এই টেসলা নামটা আসছে ওই নিকোলা টেসলার নামে। নিকোলা টেসলা এই অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন। তার আগ পর্যন্ত সারা দুনিয়া আসলে ডিসি কারেন্টেই চলতো, ডিসি কারেন্টেই সব সিস্টেম। কিন্তু ডিসি কারেন্ট দিয়ে বিদ্যুৎটা অনেক দূরে পরিবহন করা যায় না। মোটা মোটা তার দিতে হয় এবং খরচ বেড়ে যায়, ওটা অসম্ভব। চিকন চিকন তার দিয়ে হাজার হাজার মাইল দূরে বিদ্যুৎ পরিবহন করার জন্যই এসি কারেন্টটা খুবই হেল্পফুল। সে কারণে এসি কারেন্ট আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, কারণ পাওয়ারটা উৎপাদন হচ্ছে হয়তো আশুগঞ্জে কিংবা কাপ্তাইয়ে কিংবা সিলেটে, ওইসব জায়গা থেকে বিদ্যুৎটা চলে আসছে গিয়ে আমাদের ঘরে। তো ডিসি কারেন্ট হলে এটা সম্ভব হতো না। তাহলে কারেন্ট আমরা বুঝলাম দুই রকম, একটা হচ্ছে ডিসি, ব্যাটারি থেকে আসে, আর একটা হচ্ছে এসি, সেটা পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের ঘরে আসে। তো পরীক্ষায় এত জটিল করে লেখার দরকার নেই, এসি কি ডিসি কি বা এই ধরনের প্রশ্ন আসলে যে যেভাবে বুঝেন ওভাবেই আনসার করার চেষ্টা করেন। তো আমরা এসি কারেন্ট ডিসি কারেন্ট দুটো শিখলাম, এটার কারণ হলো একটা সোলার সিস্টেমের মধ্যে দুইটা কারেন্টই থাকে। একটা সোলার সিস্টেমের খুব এসেনশিয়াল পার্ট হচ্ছে সোলার প্যানেল। এই যে সোলার প্যানেল ও উৎপাদন করে ডিসি। আবার ব্যাটারি যে বিদ্যুৎটা সরবরাহ করে সেটাও ডিসি। ব্যাটারি যে বিদ্যুৎটা সোলার প্যানেল থেকে সংগ্রহ করে নিয়ে চার্জ হয় সেটাও ডিসি। কিন্তু আবার আমাদের ঘরে সরবরাহ করছে সে এসি। সুতরাং ওই যে ডিসি গুলাকে কনভার্ট করার জন্য যে যন্ত্রটা আমরা ব্যবহার করি ওটার নাম ইনভার্টার। সে ডিসি কে এসি করে আমাদেরকে দিচ্ছে, আমরা ব্যবহার করছি। তো একটা সোলার সিস্টেমের সবচাইতে এসেনশিয়াল পার্ট হলো এই চারটা জিনিস: সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, ব্যাটারি। তো এখন আমরা চার্জ কন্ট্রোলারের আলাপে আসি। একটা চার্জ কন্ট্রোলার আসলে কি? চার্জ কন্ট্রোলার নাম থেকেই বোঝা যায় ও আসলে চার্জ কন্ট্রোল করে। তাহলে কার চার্জ কন্ট্রোল করে? ও আসলে ব্যাটারির চার্জ ডিসচার্জ কন্ট্রোল করে। এখন ব্যাটারি চার্জ হয় কিভাবে? ব্যাটারি চার্জ হয় সোলার প্যানেল থেকে বিদ্যুৎ আসে, সে কারণে ব্যাটারিটা চার্জ হয়। আর সোলার প্যানেলটা ব্যাটারিতে বিদ্যুৎটা সরবরাহ করে। কিন্তু আবার ডিসচার্জ হয় যখন আমরা বাতি জ্বালাই, ফ্যান চালাই, তখন সোলার এই ব্যাটারি ডিসচার্জ হয়। এই যে চার্জিং আর ডিসচার্জিং এটা কন্ট্রোল করে যে যন্ত্রটা, তার নাম চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোল করা লাগে কারণ ডিসচার্জিংও কন্ট্রোল করা লাগে, নাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হয়। চার্জ কন্ট্রোলার ছাড়াও সোলার প্যানেল থেকে বিদ্যুৎ নিয়ে আমরা ফ্যান লাইট জ্বালাতে পারি। কিন্তু যদি ব্যাটারি ব্যবহার করি তাহলে চার্জ কন্ট্রোলার ছাড়া যদি ব্যাটারি লাগাই ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এখন দেখি আম, হ্যাঁ, এই যে চার্জ কন্ট্রোলার কেন ব্যবহার করি এটা এই স্লাইডে বলছিলাম, যে চার্জিং ডিসচার্জিং কোনো কারণে যদি সোলার প্যানেল থেকে চার্জ আস্তে আস্তে ওভার চার্জ হয়ে যায় কোনো ব্যাটারি, ওই ব্যাটারিটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আবার কোনো কারণে আমরা যদি ফ্যান চালাতে চালাতে লাইট জ্বালাতে জ্বালাতে ব্যাটারি বেশি ডিসচার্জ হয়ে যায়, তখনও ব্যাটারিটা 100% ডেড হয়ে যাবে। ওই ডেড ব্যাটারি আর এটাকে জাগানো যায় না, যে ব্যাটারিটা ডেড হয়ে যায়। তো এই সমস্ত কারণে আরেকটা ঘটনা ঘটে, যে দিনের বেলা সোলার প্যানেল থেকে চার্জটা ব্যাটারিতে আসে, আবার রাত্রেবেলা দেখা যায় যে সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ করছে না, কিন্তু ব্যাটারি উল্টা সোলার প্যানেলের দিকে কারেন্ট দিতে থাকে। তখন সোলার প্যানেল নষ্ট হয়ে যেতে পারে। এই কারণেও চার্জ কন্ট্রোলার লাগে, যাতে গিয়ে এই যে রিভার্স কারেন্টটা, ফিরতি যে কারেন্টটা ওটা সোলার প্যানেলের দিকে যেতে না পারে। আরেকটা কারণে চার্জ কন্ট্রোলার লাগে, সেটা হচ্ছে ব্যাটারির ওভারঅল মেনটেনেন্স করে ব্যাটারির দীর্ঘ মেয়াদ নিশ্চিত করা। তো চার্জ কন্ট্রোলার দুই রকমের আছে। একটাকে বলে পালস উইথ মডুলেশন,
আরেকটাকে বলে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। সংক্ষেপে একটা ধরন হচ্ছে পিডাব্লিউএম, এটা খুবই সাধারণ মানের চার্জ কন্ট্রোলার। আরেকটা যেটা উন্নত মানের চার্জ কন্ট্রোলার, ওটার নাম হচ্ছে এমপিপিটি। তো সংক্ষেপের নামগুলা বললেই হবে। আমরা এখানে দুইটা ছবি দেখেছি, বাজারে অলমোস্ট এরকমই দেখতে। পিডাব্লিউএম আর এমপিপিটি চার্জ কন্ট্রোলার পাওয়া যায়। পিডাব্লিউএম এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। তবে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার গুলা কম দাম, এটার এফিসিয়েন্সি কম। একটা সোলার প্যানেল থেকে সম্পূর্ণ এনার্জি পিডাব্লিউএম নিতে পারে না। আর হচ্ছে ওর যেটা এমপিপিটি তুলনায় এগুলা লাইফও কম। আর এমপিপিটি চার্জ কন্ট্রোলারটা দাম অনেক বেশি, কারণ হচ্ছে এটা অনেক হাইটেক এবং একটা সোলার প্যানেলের বেশিরভাগ এনার্জি সে ব্যাটারিতে নিয়ে আসতে পারে। এটার এফিসিয়েন্সি 98%। তো দাম একটু বেশি বলে সবাই কিনতে পারে না। তবে ছোট সিস্টেমের জন্য, ছোট ছোট সোলার প্যানেলের ক্ষেত্রে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার চলে। কিন্তু যদি সোলার সিস্টেমটা যদি একটু বড় হয়, তখন এমপিপিটি চার্জ কন্ট্রোলার দেওয়া বাধ্যতামূলক, তা নাইলে লোকসান আসবে। এমপিপিটি মানে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং। তো আমাদের যে উন্নত মানের যে ইনভার্টার গুলো আমরা দেখবো সামনে, ইনভার্টার গুলোর মধ্যে এমপিপিটি বিল্ট ইন করা থাকে। এবার আসি আমরা, ইনভার্টার কি? ইনভার্টার হচ্ছে যা সোলার প্যানেলের ডিসি কারেন্টকে এসিতে পরিণত করে, ওইটাকেই বলে কনভার্টার আসলে। কিন্তু নাম দেওয়া হয়েছে এটাকে ইনভার্টার। ইনভার্টেড ওয়েতে বিদ্যুৎটা দেয়। তো কিভাবে, ওটা একটা ফিজিক্স আছে, কিন্তু ও ডিটেলে না গিয়ে শুধু সোলারের ডিসি কে সে এসিতে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করে, এই কারণে ওকে ইনভার্টার বলি। এইভাবে বললেই হবে। ইনভার্টার আছে গিয়ে কয়েক রকমের, এই রকমগুলো আমরা এখন দেখি। একটা ধরন হচ্ছে মাইক্রো ইনভার্টার। মাইক্রো ইনভার্টার গুলা প্রত্যেকটা সোলার প্যানেলের সাথে একটা করে লাগানো থাকে, ছোট ছোট ইনভার্টার। মাইক্রো ইনভার্টার গুলা লাগানো খুব সহজ, এবং মাইক্রো ইনভার্টারের এফিসিয়েন্সি খুবই বেশি। এই কারণে এগুলা সিঙ্গেল সিঙ্গেল প্যানেলের সাথে লাগানো যায়, কিন্তু এটা দাম খুব বেশি, আবার সবাই এটা এফোর্ড করতে পারে না। তবে ইদানিং কালে যে সোলার প্যানেল গুলো, অনেক বড় বড় সোলার প্যানেল আছে, 500 ওয়াট, 600 ওয়াট, 700 ওয়াট, বিশাল বিশাল সোলার প্যানেল। এক একটা সোলার প্যানেল লম্বায় হচ্ছে প্রায় 8 ফুট, পাশে হচ্ছে প্রায় 2.5 ফুট, সরি, 4 ফুটের মতো। তো 8 ফুট বাই 4 ফুট একটা সোলার প্যানেল তো বিশাল বড়। ওগুলোর দাম অনেক বেশি, ওগুলোর সাথে অনেক জায়গায় মাইক্রো ইনভার্টার দিয়ে দেয়। কিন্তু যেখানে আমাদের একটার বেশি সোলার প্যানেল আছে, কিংবা ছোট ছোট অনেকগুলো সোলার প্যানেল আছে, সেইখানে আবার মাইক্রো ইনভার্টার দিয়ে কাজ হবে না। সেখানে যে ইনভার্টারটা দিতে হয় সেটাকে বলে স্ট্রিং ইনভার্টার। আমরা এখানে যে ডেফিনেশনটা দিয়েছি, যে দ্য মোস্ট কমন টাইপ ফর রেসিডেন্সিয়াল সোলার প্যানেল ওয়্যার মাল্টিপল সোলার প্যানেলস কানেক্ট টু ওয়ান ইনভার্টার টু কনভার্ট ডিসি টু এসি কারেন্ট। বাংলা বললে হয় অনেকগুলো সোলার প্যানেলের বিদ্যুৎকে ডিসি থেকে এসিতে রূপান্তর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যে ইনভার্টারটা ব্যবহার করি সেটা হচ্ছে স্ট্রিং ইনভার্টার। এই পর্যন্ত কি আমার কথা বুঝে গেছে? এখনো কথা আসতে শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে। ওকে। এরপরে যে ইনভার্টারটা আলাপে আসছি সেটা হচ্ছে ব্যাটারি ইনভার্টার। ব্যাটারি ইনভার্টারটা কমন, কারণ এই ইনভার্টারটা আমরা বাসায় সবাই আইপিএস এর সাথে ব্যবহার করি। সব বাসায়, যাদের বাসায় আইপিএস আছে, আইপিএস এর সাথে আমরা যে ইনভার্টারটা পাই, এটা হলো গিয়ে ব্যাটারি ইনভার্টার। একটা মিনিট। ওকে। আইপিএস আছে কার কার বাসায়? কারো বাসায় আইপিএস নাই? আমাদের বাসা তো নাই। না, আমরা তো আইপিএস ব্যবহার করি না। আমার কি অডিও শোনা যাচ্ছে না? শোনা যায়। যায়? ওকে। আচ্ছা, আমি কারো কন্টিনিউ। বাসায় নাই, এই জন্য কেউ কিছু বলতেছে না।
হ্যাঁ, বিকজ আমরা ব্যবহার করি না লেড অ্যাসিড ব্যাটারি, আমরা ব্যবহার করতে চাই না, এটা নিউরোটক্সিন, এটা থেকে অটিজম আসে। এই কারণে আমরা অ্যাসিড ব্যাটারি দিয়ে কোনো আইপিএস টাইপিএস চালাবো না। তার চেয়ে একটু কষ্ট করি। আমরা থাকি তো ভাড়া বাসায়, নিজের বাড়িতে গেলে সোলার লাগে। তো ব্যাপারটা হলো যে অনেক জায়গায় লাগে, বাচ্চাদের পরীক্ষা টরীক্ষার জন্য আইপিএস দিতে হয়। তো আইপিএস এর সাথে যে ইনভার্টারটা থাকে বাসা বাড়িতে, এটা ব্যাটারি ইনভার্টার, এটা আবার ক্যাপাসিটি অত বেশি থাকে না। আর এই ধরনের ইনভার্টার গুলো দিয়ে দীর্ঘ সময় চালানো যায় না। বাসার যন্ত্রপাতি আসলে নষ্ট হয়ে যায় 2 ঘন্টা বা 1 ঘন্টার বেশি চালাইলেই যন্ত্রপাতি নষ্ট হতে থাকে। এটার যে পাওয়ার আউটপুট ওটা খুবই মানে নয়েজি আউটপুট আর কি বলি আমরা, ইলেকট্রিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি নয়েজি আউটপুট। এটা অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নষ্ট করে, বাতি নষ্ট করে ফেলে, ফ্যান কয়েল জ্বলে যায়। তো আচ্ছা, তারপরে যে ইনভার্টারটা ধরুন আমরা দেখতেছি, এটাকে বলে অফ গ্রিড ইনভার্টার। কারণ আমরা আমাদের কোনো 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 সোলার সিস্টেম গ্রিডের সাথে যুক্ত থাকবে, কোনো কোনো সোলার সিস্টেম গ্রিডের সাথে যুক্ত থাকবে না। তো গ্রিডের সাথে যুক্ত থাকবে না যে সোলার সিস্টেমটা, ওটা হলো অফ গ্রিড। ওই সিস্টেমের সাথে তো ব্যাটারি থাকে, তো ব্যাটারি চার্জও করতে হয়। ফলে এমন একটা ইনভার্টার দরকার যে ইয়া করবে, ব্যাটারিও চার্জ করবে, আবার ডিসি কে এসি তে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করবে। এই যে ইনভার্টারটা গ্রামে গঞ্জে ব্যবহার করে বা মফস্বল এলাকায়, যেখানে একদমই গ্রিডের বিদ্যুৎ নাই, এগুলাকে বলি আমরা অফ গ্রিড ইনভার্টার। তৃতীয়, এখানে যে ডান পাশে যে ইনভার্টারটা দেখা যাচ্ছে, এটাকে বলে গ্রিড টাই ইনভার্টার। এই ইনভার্টার গুলো শহরে ব্যবহার করা হয়, কারণ এখানে আমাদের গ্রিডের বিদ্যুৎ আছে। এখানে আমরা সোলার যদি কখনো লাগাই, তাহলে আমরা ব্যাটারি সরাসরি যুক্ত করতে পারবো না যদি আমরা নেট মিটারিং করি। নেট মিটারিং এর পদ্ধতি হচ্ছে যে আমার বিদ্যুৎ বাসায় কানেক্টেড থাকবে, আবার অতিরিক্ত বিদ্যুৎ যদি আমার না লাগে তাহলে আমি গ্রিডে বিক্রয় করব। এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে যে ইনভার্টার গুলো ব্যবহার করতে হয়, এগুলাকে গ্রিড টাই ইনভার্টার বলে। আর আরেক ধরনের ইনভার্টার আসছে, যে আমার নেট মিটারিং হয়তো হবে না, কিন্তু এমনি গ্রিডের সাথে যুক্ত থাকবে, আবার আমার ব্যাটারিও থাকবে বাসায় আইপিএস এর মতো, দুটাই। এই ধরনের কেসে যে ইনভার্টারটা আমরা ব্যবহার করব, এটা হলো হাইব্রিড ইনভার্টার। হাইব্রিড ইনভার্টার দিয়ে নেট মিটারিং হয় না, তবে গ্রিডের সাথে যুক্ত থাকে, ব্যাটারিও থাকে, সোলার প্যানেলও থাকে। হয় কি, তখন আমরা প্রায়োরিটি সেট করে দিতে পারি যে আমার বাসা এই মুহূর্তে কিসে চলবে। তো ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা সোলার, সেকেন্ড প্রায়োরিটি দিয়ে ব্যাটারি, থার্ড প্রায়োরিটি দিয়ে গ্রিড। এই ধরনের প্রায়োরিটি সেট করার কারণে দেখা যায় যে দিনের বেলা সোলার থেকে চলছে, সোলার শেষ হয়ে গেলে সে ব্যাটারি থেকে আমাকে বিদ্যুৎ সরবরাহ করে। আবার ব্যাটারি শেষ হয়ে গেলে তখন সোলার আর ব্যাটারি দুইটাই না পাইলে তখন গ্রিড থেকে কিছু ইলেকট্রিসিটি নেয়। ফলে হাইব্রিড ইনভার্টার দিয়ে শহরের বাড়িতে যে সোলার সিস্টেম গুলো লাগানো হয়, ওগুলোতে বিল অনেক কমে যায়। কিন্তু নেট মিটারিং হাইব্রিড ইনভার্টার দিয়ে হয় না, একটু ক্রাইসিস আছে। একটু বাংলাদেশে এখনো পলিসিটা রেডি না, তবে অস্ট্রেলিয়া ইউএসএ তে এই ধরনের ইনভার্টার দিয়ে গ্রিডটাইও করে, গ্রিডে বিদ্যুৎ বিক্রি করে ওরা। আর লাস্ট যে ইনভার্টারটা দেখতে পাচ্ছি, এটাকে বলে সেন্ট্রাল ইনভার্টার। এটা, এখানে আমি ইচ্ছা করে এমন একটা ছবি দিচ্ছি যাতে ইনভার্টারটার সাইজ বোঝা যায়। এই ইনভার্টার গুলো বিশাল। এর আগে যতগুলো ইনভার্টার আমরা দেখেছি সবগুলা 15 কেজি, 13 কেজি, 10 কেজি, এই ধরনের ইনভার্টার দেয়ালে ফিট করে ফেলা যায়। কিন্তু সেন্ট্রাল ইনভার্টার বিশাল বড়। এগুলা 400 কিলোওয়াট থেকে 1 মেগাওয়াট, 2 মেগাওয়াট সাইজের হয় সাধারণত। বড় সোলার সিস্টেমের ক্ষেত্রে আমরা সেন্ট্রাল ইনভার্টার ব্যবহার করি। তো মোটামুটি এই এই কয়েক ধরনের ইনভার্টার দেখলাম। আবার একবার রিভাইজ করি। মাইক্রো ইনভার্টার দেখলাম, ব্যাটারি ইনভার্টার, মাইক্রো ইনভার্টার, স্ট্রিং ইনভার্টার, ব্যাটারি ইনভার্টার, অফ গ্রিড ইনভার্টার, গ্রিড টাই ইনভার্টার, হাইব্রিড ইনভার্টার, সেন্ট্রাল ইনভার্টার। এখন আমরা প্রয়োজন বুঝে বুঝে আমরা ইনভার্টার কিনতে পারবো যদি কখনো লাগে। আর ব্যবসা করতে গেলে হয়তো কেউ বা এমনি কাউকে বিনা পয়সায় সাজেশন দিতে গেলেও আমরা যার যার প্রয়োজন জেনে নিয়ে ইনভার্টার সাজেশন দিতে পারবো। আবার চার্জ কন্ট্রোলারের ক্ষেত্র কেস বুঝে, যেখানে ইনভার্টার লাগবে না, ডিসি সিস্টেম, শুধু ডিসি সিস্টেম, সেইখানেই চার্জ কন্ট্রোলার লাগে। আদারওয়াইজ ইনভার্টারের ভিতরে সাধারণত সোলার যে যেখানে ব্যাটারি থাকে সেখানে একটা চার্জ কন্ট্রোলার থাকে। সব ইনভার্টারের ভিতরে আবার চার্জ কন্ট্রোলার থাকে না। এখন
কথা হচ্ছে যেখানে আমি ইনভার্টার লাগাবোই না, শুধু ডিসি সিস্টেম, সেই ডিসি সিস্টেম যদি ছোট হয় তাহলে পিডাব্লিউএম ইনভার্টার দিব। আর যদি সেই ডিসি সিস্টেমটা বড় হয়, মানে হচ্ছে দুইটার বেশি সোলার প্যানেল থাকে, সেক্ষেত্রে আমরা এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিব। সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমার এমপিপিটি চার্জ কন্ট্রোলারের দাম বেশি, পারফরমেন্স অনেক হাই। তো খেয়াল রাখতে হবে যে বেশি খরচটা কখন করবো, যদি সিস্টেমে টোটাল সাইজ অনেক বড় হয় তো সেই ক্ষেত্রে। আদারওয়াইজ স্মল সিস্টেমের ক্ষেত্রে ধরা যাক 400 ওয়াটের একটা প্যানেল লাগাবো, এই ক্ষেত্রে আমাদের এমপিপিটি চার্জ কন্ট্রোলার দরকার। তো এই মোটামুটি, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা পরের ডিসকাশনে যাব, প্রশ্ন যদি। ভাই তাহলে আপনি যেটা বলছেন যে নেট মিটারিং এর ক্ষেত্রে আমাদের মানে যে ইনভার্টার গুলো আমরা দেখলাম এটার একটিও নেট মিটারিং এর ক্ষেত্রে কার্যকর না, তাই তো? বুঝি নাই, আরেকবার বলেন। আমরা যে ইনভার্টার গুলো দেখলাম এগুলো নেট মিটারিং করার ক্ষেত্রে এইগুলো ইনভার্টার কাজ করবে না, তাই তো? এখানে শুধু গ্রিডটা ইনভার্টারটা কাজ করবে। আচ্ছা, গ্রিড টাইপ ইনভার্টারটা নেট মিটারিং এর ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, শুধু নেট মিটারিং ঠিক এর আছে। ক্ষেত্রে শুধু গ্রিডটা ইনভার্টারটা কাজ করবে, আর কোনো ইনভার্টার। আচ্ছা, আচ্ছা, আমি এই যে সেকেন্ড মিটিং এর লিঙ্কও গ্রুপে দিয়ে দিলাম। আমাদের এইখানে আর 10 মিনিটের মতো আছে, মানে 8 মিনিটের মতো আছে। তো আমরা পরের স্লাইডটা শেয়ার করে দিই। এখানে আর কারো কোনো প্রশ্ন আছে চার্জ কন্ট্রোলার রিলেটেড? আমার একটা প্রশ্ন আছে ভাই। বলেন। প্রশ্নটা হচ্ছে, মনে করেন 100 অ্যাম্পিয়ারের একটা লিড অ্যাসিড ব্যাটারির জন্য আমরা কত রেটিং কারেন্ট ধরবো কন্ট্রোলার থেকে? আচ্ছা, আমাদের চার্জ কন্ট্রোলারের সাইজটা আমরা ধরি হচ্ছে সোলার প্যানেলের জন্য। ধরা যাক এটা ব্যাটারির সাথে রিলেটেড না, এটা মানে এই যে কারেন্ট রেটিংটা, এটা হচ্ছে কয়টা সোলার প্যানেল আছে। ধরা যাক আমি একটা 400 ওয়াটের সোলার প্যানেল, কত বললেন আপনি, 400 ওয়াট? না, ও আপনি ব্যাটারি বলছেন 100 এম্পিয়ার। ব্যাটারি একশো একশো অ্যাম্পিয়ার বললাম। প্যানেল কয়টা? ধরা যাক আপনার প্যানেলটা হচ্ছে গিয়ে কত কত 200 ওয়াটের একটা সোলার প্যানেল। এখন 200 ওয়াটের সোলার প্যানেল, এটার কারেন্ট হবে 10 এম্পিয়ারের মতো, মানে 8 এম্পিয়ার। তো 8 এম্পিয়ার কারেন্ট ও সর্বোচ্চ সরবরাহ করতে পারে। একটা ব্যাটারি ও চার্জ করলেও সর্বোচ্চ 8 এম্পিয়ারই চার্জ করবে, এর বেশি চার্জ করবে না। এই ক্ষেত্রে আমরা যে চার্জ কন্ট্রোলারটা দিব, এটা একটা পিডাব্লিউএম 10 এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার দিলেই হয়। ওকে ভাই। আর যদি এরকম হয় যে সোলার প্যানেল 3, 4, 5টা সোলার প্যানেল আছে, এবং বা আমি প্যারালাল কানেকশন করে আমার কারেন্ট বেড়ে গেছে 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, এম্পিয়ার মানে চার্জ কন্ট্রোলারের বড় ছোট হয় এম্পিয়ারে। তো ওই ক্ষেত্রে আমরা যদি পয়সা হাতে ভালো থাকে তাহলে এমপিপিটি দিয়ে দিব। আর যদি পয়সা না থাকে তাহলে খুব ভালো কোয়ালিটির পিডাব্লিউএম খুঁজে বের করার চেষ্টা করব, যেগুলো হচ্ছে 30 এম্পিয়ারের। যদিও বাজারে প্রচুর 2 নাম্বার জিনিস আছে, পিডাব্লিউএম 200 টাকা থেকে শুরু করে 1000 টাকা, 1500 টাকা দামেরও আছে। তো কোনটা যে কে নিবে এটা কেনার সময় না জানলে বুঝতে পারে না, আর কোম্পানিদেরকেও বিশ্বাস করার মতো কোনো কারণ আমি পাই নাই। লাস্ট আমরা একটা একটা চার্জ কন্ট্রোলার দিচ্ছে 18,000 টাকা দাম, কনফার্ম হওয়ার জন্য যে এটা ডিস্টার্ব করবে না, জার্মান চার্জ কন্ট্রোল। তো এরকম আছে, কোয়ালিটির অনেক ওঠানামা আছে বাজারে, চুরিদারি আছে এগুলো। ওকে, আর কার কোনো প্রশ্ন না থাকলে আমি এটা শেয়ারিং স্টপ করতেছি। আজকের স্কোরটা শেয়ার করি একটু, 5 মিনিট টাইম আপনার।
এক্সাম স্কোর গুলা। স্কোর দেখা যাচ্ছে? স্কোর দেখতে পাচ্ছেন আপনারা? না, পাচ্ছি না। আমি তো স্কোর শেয়ার দিলাম। পা- পাচ্ছি না তো। দেখা যাচ্ছিল, এখন সোম ভাই দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছিল। দেখা যাচ্ছে? এই যে ডি রায়মান দরিয়া পাইছে হলো 60 পাইছে, মানে এই যে লাস্টে ভি কলামের মধ্যে যেটা ওটা হলো স্কোর, আর তারপরে হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট স্কোর। তারপরে পাইছে হচ্ছে মেহেদী হাসান ভাই পাইছেন হলো 70%। তারপরে 52.5 স্কোর করেছেন। তারপরে হাফসা আক্তারের স্কোর হচ্ছে 83%, তার স্কোর হচ্ছে 62.5। তারপরে স্কোর করেছে মিশকাত হোসেন। মিশকাতের পরীক্ষা খুবই ভালো হয়েছে গতবার তুলনায়। মিশকাতের কিছু বোনাস মার্ক আছে, ওগুলা আগের স্কোরের সাথে যুক্ত হবে। মিশকাত পেয়েছে 65, 86% স্কোর করে ফেলছে মিশকাত। ফেল টু মিশকাত। আচ্ছা, তারপরে হলো মিশকাতের পরে ইকরাম উন্নেসা। এই খাতাটা দেখে আমি ভয়ঙ্কর অবাক হচ্ছি। যাই হোক, সে 68.5 পেয়ে হাইস্ট স্কোরার। তারপরে পেয়েছে শহীদুল ভাই। শহীদুল ভাই পেয়েছেন হচ্ছে 86.67%, 65 স্কোর করেছেন। শহীদুল ভাই দুইটা প্রশ্ন একদমই মানে খুবই সিলি মিস্টেক ছিল, হাইস্ট পাইতে যাচ্ছিলেন না অল্পের জন্য, খুবই সিলি মিস্টেক। যাই হোক। না সমস্যা আহ, নেই ভাই, আমি ভাই খুব কম সময়ের মধ্যে দিছি তো, খুশি আমি এটা। আচ্ছা, রশিদ শিমুল ভাই আমাকে একদম খুশি করে দিছে। 1 নম্বর প্রশ্নটা ছিল সিঙ্গেল কন্ডাক্টর আমরা কোথায় ব্যবহার করি। তো সবাই যা অ্যান্সার দিচ্ছে সবাইকে বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি, বা রাইট অ্যান্সারই দিচ্ছে সবাই অলমোস্ট। কিন্তু সিঙ্গেল কন্ডাক্টরটা স্পেশালি আমরা আর্থিং এর ক্ষেত্রে ব্যবহার করি, এই কথাটা আমি বলছি, কেউ মনে রাখেন, নো বডি। বুঝতে পারছি, বুঝতে পারছি। শুধুমাত্র রশিদ শিমুল ভাই এটা ইয়া দিতে, কারেক্ট আনসার দিতে 100%। বাকিরা যেটা লিখছে ওইটা কনভেনশনাল উত্তর ছিল, স্লাইডের মধ্যে দেখে দিচ্ছে, ওর জন্য নাম্বার দিয়ে দিচ্ছি সবাইকে যারা যারা দিতে পারছে। রশিদ শিমুল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস এটার জন্য। উনি লিখছে শুধু এটা আর্থিং এর জন্য ব্যবহার। এনিওয়ে, রশিদ শিমুল ভাইয়ের স্কোর এটা হচ্ছে, শিমুল ভাই হায়েস্ট পেয়েছে। হ্যাঁ, রশিদ শিমুল ভাইয়ের স্কোর হচ্ছে 66.67%। উনি এবারও কানের পাশ দিয়ে গুলি গিয়া পাস করতে। যাই হোক, অভিষেক ভট্টাচার্য পেয়েছে আহ ভালো স্কোর করছে, 65 পাইছে, 86.65%, 67%। আর সবশেষে হচ্ছে অভিমন্যু। অভিমন্যুর স্কোর আগের থেকে ভালো হয়েছে, আর একটু ভালো করতে হবে। পাস করছে 67.33% স্কোর। অভিমন্যুর আগের চেয়ে বেটার স্কোর। আর বোনাস মার্ক আছে অভিমন্যুর, ওটা আগের এক্সামের সাথে যুক্ত হবে। এই যে আমরা 15 নাম্বার পর্যন্ত আনসার নিয়েছি, আর যারা গত পরীক্ষায় ফেল করেছিল তাদের জন্য আসলে 16, 17, 18, 19, 20 ছিল। এইগুলা বাকিরাও আনসার করে রেখেছে ঠিকই, ওই নাম্বারটা নেই নাই। যারা শুধু গত এক্সামে ফেল করেছে, এই 5টা কোশ্চেনের আনসারের উত্তর নাম্বারটা ওদের আগের পরীক্ষার সাথে যোগ হবে। কিন্তু যোগ হয়ে যদি আবার হাই স্ট্রাইক পেয়ে যায়, ওটার জন্য কিছু পাবে না। এই মোটামুটি পরীক্ষার স্কোর। এটা আর আমাদের সাথে অন্যায় না? হ্যাঁ, এটা আমাদের সাথে অন্যায় না? কিভাবে অন্যায়? একে তো তারা সুযোগ পাচ্ছে আবার পরীক্ষা দেওয়ার, তার উপরে হলো গিয়ে আবার তাদের আগের নাম্বারের সাথে নাম্বারও অ্যাড হবে। না, নাম্বার অ্যাড হবে, কিন্তু যদি নাম্বার অ্যাড হয়ে হাই প্রাইস পেয়ে যায় তাহলে ওটা কাউন্ট হবে না আর কি। কিন্তু আগে তো ফেল টু ছিল, এখন পাস টু হবে। এনিওয়ে, আমরা পরের মিটিং এ ঢুকে যান আপনারা লিড করে, আমি পরেরটা স্টার্ট করে দিচ্ছি।